আজকে পড়বো হলো হেমাটোলজি। তো প্রথমে সে হেমাটোলজিক সিস্টেম ইজ কম্প্রোমাইজড অফ বোন ম্যারো, ব্লাড স্প্লিন, লিভার, লিম্ফ নোডস অ্যান্ড থাইমাস গ্ল্যান্ডস। এটা হলো টোটাল হেমাটোলজির মানে অংশ। এখন এবার আসলে বোন ম্যারো। আমরা অলরেডি জানি যে বোন ম্যারো কিছু কিছু জিনিস অলরেডি হয়ে গেছে আমাদের। আহ বোন ম্যারো দুই প্রকার, একটা হলো রেড বোন ম্যারো, একটা হলো ইয়েলো বোন ম্যারো। আমরা যখন ছোট থাকি তখন মূলত আমাদের শরীরে সবচেয়ে বেশি থাকে হইলো তোমার রেড বোন ম্যারো। বাচ্চাদের রেড বোন ম্যারো বেশি থাকে। বাচ্চাদের ক্ষেত্রে less than 1 years পুরোটাই থাকে রেড বোন ম্যারো। এই আর এরপরে দেখো ইয়েলো বোন ম্যারো, এই যে পাশের ছবিটাতেই দেখো, এই যে লাল, এই সাইডে লাল লং বোন গুলাতে সাধারণত হলুদ থাকে, লং বোন গুলা হলুদ মানে তোমার এই ইয়েলো বোন ম্যারো মানে হলো এখানে ফ্যাটের পরিমাণ বেশি, ফ্যাটটা বেশি থাকে। ঠিক আছে? আমাদের বডিতে যে বোন ম্যারো থাকে এটা দুই প্রকার, একটা হলো রেড বোন ম্যারো, একটা হলো ইয়েলো বোন ম্যারো। সাধারণত less than 1 year এর নিচে যারা থাকে তাদের ক্ষেত্রে রেড বোন ম্যারোই বেশি থাকে। আর 25+ যাদের বয়স থাকে তাদের রেড এবং মোটটা অ্যাডাল্ট, সত্যি কথা বলতে অ্যাডাল্টদের রেড এবং ইয়েলো বোন ম্যারো থাকে। তো রেড বোন ম্যারো আমাদের এই যে কি বলে ব্লাড সেলগুলা, আরবিসি ডাব্লিউবিসি এগুলো প্রোডাকশনে সাহায্য করে, হ্যাঁ। তো হেমাটোপোয়েসিস যেগুলো আছে, আহ, আর ইয়েলো বোন ম্যারোতে ফ্যাটের পার্সেন্টেজটা বেশি থাকে। ফ্যাট এম্বোলিজম পড়ছো? লাবণী অথবা শুনছো ফ্যাট এম্বোলিজম তৌকির রাত্রি? হ্যাঁ শুনছি ভাইয়া, ফ্র্যাকচারে যে হয়, লং বোন ফ্র্যাকচার। এটা কি মানে অ্যানক্লেক্সের আগে জানতা নাকি অ্যানক্লেক্সের পরে জানছো? না না, পরে এনক্লেক্সের পরে জানছি। আমি আমরা পড়াইছিল বাট তো কখনো ওইভাবে গুরুত্ব দেইনি। আমাদের অর্থোপেডিকে ছিল এটা, বাট কখনো ওইভাবে গুরুত্ব দিইনি। বাট তো ওই যে অ্যানক্লেক্স, ফ্যাট এম্বোলিজমে ফার্স্টে আপনার কি করতে হবে এইটা নিয়ে অনেক কনফিউশনে অনেক কোয়েশন ভুল হয় মানুষের। আচ্ছা আচ্ছা, প্রথম অবস্থায় নড়াচড়া করা যাবে না। ফার্স্ট মুভমেন্ট রেস্ট্রিক্ট করে দিতে হয়। হুম। তার তারপরে কি এটাই কি বলতে চাইছো? স্রোত দিতে হয়, নোটিফাই করতে হয় হ্যাঁ, এইচসিপি কে। অবশ্যই। যত বেশি নাড়াচাড়া তত বেশি ফ্যাট এম্বোলিজম, মানে তত বেশি ফ্যাটটা সার্কুলেশনে ছড়ায় যাবে, হ্যাঁ। এটাই আমরা শিখবো, এটা অন্যতম ইম্পর্টেন্ট একটা টপিক এই চ্যাপ্টারের। তো প্রথমে আসে হলো রেড বোন ম্যারো, ফাংশনাল ম্যারো হুইচ ক্যারিজ আউট হেমাটোপয়েসিস। হেমাটোপয়েসিস মানে কি? হেমাটোপয়েসিস হলো ফরমেশন এন্ড ডেভেলপমেন্ট অফ ব্লাড সেলস। হেমাটোপয়েসিস মানেটা হলো যে প্রক্রিয়ার মাধ্যমে আরবিসি ডাব্লিউবিসি প্লাটিলেট এগুলো তৈরি হয়, এটা হলো হেমাটোপয়েসিস। তাহলে রেড বোন ম্যারো, ফাংশনাল ম্যারো হুইচ ক্যারিজ আউট হেমাটোপয়েসিস এন্ড ডেভেলপ কি পয়েসিস ফাউন্ড ইন রিবস, স্টেরনাম, ইলিয়াক ক্রেস্ট, ভার্টেব্রাল কলাম এন্ড আদার ফ্যাট বোনস। এবার আসলে ইয়েলো ম্যারো। তাহলে রেড বোন ম্যারোতে কি হয়? মোট কথা যে আমাদের আরবিসি ডাব্লিউবিসি প্লাটিলেট এগুলো তৈরি হয়, এবং এগুলো খুব সবচেয়ে বেশি কোথায় তৈরি হয়? আমাদের রিবস, বুকের খাঁচা। এই যে ছবিটার দিকে তাকালে বুঝতে পারবা, এই যে বুকের খাঁচা, স্কাল, এই যে ইলিয়াক ক্রেস্ট, এগুলাতে, হ্যাঁ। এগুলোতে আমাদের এই ব্লাড সেলগুলো তৈরি হয়। ইয়েলো ম্যারো, রেড ম্যারো দ্যাট হ্যাজ চেঞ্জ টু ফ্যাট। যে আমরা ওই যে 120 দিন পরে যে ফ্যাট মানে রেড ম্যারোটা ডিস্ট্রয় হয়ে যায় না, এটা আবার ফ্যাটে পরিণত হয়ে আমাদের ইয়েলো ম্যারো হিসেবে থাকে, ফাউন্ড ইন লং বোন। সাধারণত লং বোন, এই জন্য দেখবা লং বোন ব্রেকডাউন হলে ফ্যাট এম্বোলিজের চান্সটা হাই থাকে। এবার আসলে ইয়েলো এই ম্যারো, হ্যাঁ, প্লাস্টিক অ্যানিমিয়াতে এই যে বোন মেরু গুলো ইয়েলো হয়ে যায়, ইয়েস, আর বিসি ডব্লিউবিসি প্লাটিলেট তিনটাই কমে যায়, তখন বোন মেরু হ্যাঁ, ইয়েলো থাকে। এটাও আছে চ্যাপ্টার, ইনশাল্লাহ পাবো। রাইট, ভালো কথা বলছো। Yellow marrow, red marrow that has changed to fat found in long bones. All blood cell starts at as stem cells in the bone marrow. এরপর আসে হলো ব্লাড। ব্লাড সাধারণত আমরা এটা হলো জানি অলরেডি, এটা আমরা প্যাথোফিজিওলজিতে পড়ছিলাম, ইয়েতে, নার্সিং এ। Composed of 55% plasma and 45% blood cells. ব্লাড 55% প্লাজমা আর 45% ব্লাড সেলস। এই ব্লাড সেলস এর ভিতরে আবার ওই যে আরবিসি ডাব্লিউসি হয় যেগুলো তো থাকে। তারপর হেমাটোক্রিট হলো, আচ্ছা,
হেমাটোক্রিট হলো যে তোমার হেমাটোক্রিট, এই জিনিসটা এর আগেও পাইছি। এটা হলো পার্সেন্টেজ অফ আরবিসি ইন এ সার্টেন ভলিউম অফ ব্লাড। মানে হেমাটোক্রিট, এটাকে প্যাকড সেল ভলিউমও বলা হয়, পিসিভি। হেমাটোক্রিট মানে পিসিভি বা প্যাকড সেল ভলিউম বলা হয়। রিফ্লেক্ট পোর্শন অফ কম্পোজড অফ আরবিসি 40 to 55%, 52% ইন মেলস। এই পার্সেন্টেজ দরকার নাই, তবে হেমাটোক্রিট একটু বোঝার আছে। বিষয়টা হলো কোনো স্পেসিফিক মানে অথবা কোনো সার্টেন অ্যামাউন্ট অফ ব্লাডে যে পরিমাণ আরবিসি থাকে ওইটাই হলো হেমাটোক্রিট বা পিসিভি। সাধারণত পিসিভি অনেক সময় পেশেন্টকে দেয়া হয়। দেখো নেক্সট টাইম খেয়াল করো হসপিটালে, বুঝছো? আহ, এই যে হেমাটোপোয়েসিস আমরা দেখলাম, যে যে প্রক্রিয়ায় আমরা বিভিন্ন ব্লাড সেল তৈরি হয় সেটাই হলো হেমাটোপোয়েসিস। হ্যাঁ, রেড অ্যান্ড ইয়েলো বোন ম্যারো, চেস্ট রেডিয়েশন, রেড ম্যারো ইনক্রিজ রিস্ক অফ পেনসিটিভ, এটা না। এই যে ব্লাড কম্পোনেন্টস, প্লাজমা 55%, ডাব্লিউবিসি 44, সেলস এন্ড প্লাটিলেট 4%, রেড ব্লাড সেল 41%। এই যে যেটা বললাম, দ্য অ্যামাউন্ট ইজ এ মেজারমেন্ট অফ দি পার্সেন্টেজ অফ রেড ব্লাড সেলস ইন এ সার্টেন ভলিউম অফ ব্লাড। ইটস এ রেশিও অফ দি ভলিউম অফ রেড ব্লাড সেলস ইন দি টোটাল ভলিউম অফ ব্লাড। মানে একটা আমাদের টোটাল বডিতে যে পরিমাণ ব্লাড আছে তার তার ভিতরে আরবিসির পার্সেন্টেজটা হলো হেমাটোক্রিট। হেমাটোক্রিট বা পিসিভি বা ইভিএফ, এরাইথ্রোসাইট ভলিউম ফ্র্যাকশন, এগুলা সব মানে একই। এরাইথ্রোসাইট মানে তার বিষয়। এই যে এই ছবিটা এর আগেও দেখেছিলাম, দেখো এটা হলো তোমার কি বলে ব্লাড সেল গুলা, এটা হলো প্লাজমাসাইট। হ্যাঁ, দেখো আমাদের আমাদের বডিতে যখন এই হেমাটোক্রিট কমে যাবে মানে কি, হেমাটোক্রিট কমে যাবে মানে কি, প্লাজমার ইয়ে বেড়ে যাবে না। তার মানে কি, এই হেমাটোক্রিট কখন কমে যায় মানে কখন আমরা অ্যানিমিয়া বলি, যখন আমাদের আরবিসি ইয়ে কমে যায়, তাই না? আরবিসি কমে যায় বলে না, ল্যাক অফ হিমোগ্লোবিন ইন দি ব্লাড। এন্ড হিমোগ্লোবিন কোথায় থাকে, কার সাথে লেগে থাকে বলো তো? ডাব্লিউবিসির সাথে, প্লাটিলেটের সাথে, নাকি আরবিসির সাথে? হিমোগ্লোবিন কার সাথে থাকে, লেগে থাকে কার সাথে, জানো কেউ? আরবিসি আরবিসির সাথে। আচ্ছা, যারা এর আগেও বলছিলাম, তো কেন যে ভুলে গেছো আমি জানি না, বাট মনে হইতেছে অনেকের কাছে নতুন, দেখা দিতাম। এই জিনিসটা বোঝা উচিত। ধরো এটা আরবিসি, ঠিক আছে, এটার সাথে আবার অ্যালবুমিন থাকে। এই অ্যালবুমিন মূলত হিমোগ্লোবিনকে বাইন্ড করে ধরে রাখে। এই তাহলে আরবিসির সাথে লেগে থাকে এইভাবে না, মানে মানে এরকম চারপাশে, এটা চারপাশে লেগে থাকে, এরকম জাস্ট এইভাবে দেখাইলাম আর কি। আরবিসির সাথে অ্যালবুমিন থাকে, অ্যালবুমিনের সাথে আবার এই হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিন আবার কি করে? হিমোগ্লোবিনের মূলত অক্সিজেনটাকে ক্যারি করে, ঠিক আছে? এই অক্সিজেনটাকে নিয়ে যায় হলো হিমোগ্লোবিন। এই জন্য দেখবা তোমার এই মানে কি বলে, অ্যানিমিয়া হলে আরবিসি, ল্যাক অফ হিমোগ্লোবিন ইন দি ব্লাড, ল্যাক অফ হিমোগ্লোবিন ইন দি ব্লাড, ল্যাক অফ হিমোগ্লোবিন ইন দি ব্লাড। এই হিমোগ্লোবিন আরবিসি তে যখন কম থাকে তখনই মূলত অ্যানিমিয়া হয়। মানে আরবিসি কেন কম থাকে, আরবিসির পরিমাণও কম থাকে, মানে হিমোগ্লোবিনও কম থাকে, হিমোগ্লোবিন মানে অক্সিজেনও কম থাকে। এই জন্য তোমার অ্যানিমিয়া যখন হয় তখন ব্লাড সেলগুলো কমে যায়, প্লাস ব্লাড সেল কমে গেলে প্লাজমার লেভেল বেড়ে যায়, ঠিক আছে? এরপর আসে হলো পলিসাইথেমিয়া। পলিসাইথেমিয়া মানে কি, আরবিসি বেশি, ঠিক আছে? এটা আমরা এর আগেও বলেছিলাম। পলিসাইথেমিয়া মিন্স আরবিসি বেশি। তার বেশি বেশি হইলে প্লাজমা কমে যাবে, সিম্পল। আর ডিহাইড্রেশন, ডিহাইড্রেশন হইলে বডিতে কি ফ্লুইড বের হয়ে যায় না? তার মানে ফ্লুইডটা কোথা থেকে বের হয়ে যাবে? ব্লাড থেকে তো, তাই না? এই ব্লাডের তার মানে কি প্লাজমার পরিমাণ কমে যাবে, তার মানে ডিহাইড্রেশন হবে বডি, সিম্পল।
এভাবে চিন্তা করবেন, এখান থেকে এই কনসেপ্টটা থেকে কিন্তু কোশ্চেন হয়। ঠিক আছে। আহ এবার আসি হলো আমরা এবারে প্লাজমা, অলরেডি প্লাজমা বিষয়ে বলেছি। প্লাজমা কি ইয়েলো ইন কালার বিকজ অফ পিগমেন্টস। আমরা আমাদের কোথাও মানে ঘষা খাইলে দেখবা একটু পানি পানি বাড়ে, এটাই হলো মূলত প্লাজমা। হ্যাঁ, কনসিস্ট অফ লিকুইড প্রোটিন অফ প্লাজমা অ্যান্ড ফিব্রিনোজেন, কন্টেইন সিরাম প্রোটিন বা টোটাল প্রোটিন 6 থেকে 8। এরও দরকার নাই, তবে এনক্লেক্সের জন্য অ্যালবুমিনের পার্সেন্টেজটা দরকার আছে 3.5 থেকে 5.5 গ্রাম পার ডেসিলিটার। আর অ্যালবুমিন কে তৈরি করে আমাদের বডিতে? আমাদের লিভার। ঠিক আছে। এবং আহ, এই জন্য দেখবা আমরা কিন্তু পড়েছিলাম যে সিরোটিক পেশেন্টদের ক্ষেত্রে যেহেতু অ্যালবুমিন কমে যায়, লিভার সিরোসিস আমরা দেখছি না, কারণটা কি? লিভার সিরোসিসে কেন অ্যালবুমিন কমে যায়? কারণ লিভার একদম শক্ত হার্ড হয়ে যায়, যার ফলে লিভারের যে ফাংশন, আই মিন অ্যালবুমিন তৈরি করা, আরো যে স্টোরেজ ফাংশন ক্যাপাসিটি, এগুলো সব ফল করে। আর এই জন্য যাদের সিরোসিস হয়, লিভার সিরোসিস হয়, তাদের অ্যালবুমিনও কমে যায়। অ্যালবুমিন কমে গেলে কি হয়? বডির এই ভেসেলের ভিতরে ওয়াটার ধরে রাখতে পারে না, আমাদের কি বলে এক্সট্রা ফ্লুইড হিসেবে পুরো হোল বডি ফুলে যায়। ঠিক আছে, এটা এর আগেও বলেছিলাম। আবার এই লিভার সিরোসিসে পেশেন্টদের ফোলা কমানোর জন্য তখন আবার এই পেশেন্টকে অ্যালবুমিন দেওয়া হয়। ঠিক আছে, এর আগেও বলেছিলাম। আর অ্যালবুমিন তৈরি করে কি লিভার। আর আমাদের আমাদের ভেসেলের ভিতরে পানি হোল্ড করতে সাহায্য করে কে? অ্যালবুমিন। অনকোটিক প্রেসারের মাধ্যমে আমাদের প্লাজমা ভলিউম ঠিক রাখে, বা ব্লাডের ভিতরে, সরি, ভেসেলের ভিতরে যে মানে প্লাজমার পরিমাণ, এটা মেনটেন করতে সাহায্য করে। অ্যালবুমিন ফাংশন হেল্পস টু মেনটেন অনকোটিক প্রেসার এন্ড প্লাজমা ভলিউম। এই যে ধরো এই ভেসেলের ভিতরে মানে অ্যালবুমিন থাকে, এবং অ্যালবুমিন ফ্লুইডটা ভেসেলের ভিতরেই রাখে, যেটা আমাদের থাকা দরকার, বাইরে যেতে দেয় না। হ্যাঁ, এটাই করে। তাহলে অলরেডি আমরা জানি অ্যালবুমিনস এফেক্ট কি অন বিপি এন্ড ইউরিন আউটপুট। কিভাবে? অ্যালবুমিন যদি কমে যায় তাহলে অনকোটিক প্রেসার কমে যাবে। অনকোটিক প্রেসার কমে যাবে মানে কি? ভেসেলের ভিতরে পানি কমে যাবে, মানে কি? হাইপোভলিমিয়া হবে। ঠিক আছে। ব্লাড ভলিউম কমে যাওয়া মানে হাইপোভলিমিয়া। হাইপোভলিমিয়া মানে কি? ব্লাড প্রেসার ফল করবে, তাই না? আর ব্লাড প্রেসার ফল করলে কি হবে? অর্গানের দিকে ব্লাড কম যাবে, ফলে অর্গান পারফিউশন কমে যাবে। ঠিক একই রকম ভাবে অর্গান পারফিউশন কমে যাবে মানে কি? কিডনি, ফর এক্সাম্পল কিডনির কথা এখানে উল্লেখ করছে আলাদাভাবে। কিডনির দিকে যদি ব্লাডই কম যায়, সে ইউরিন কম প্রডিউস করবে, সিম্পল। ইউরিন আউটপুট কমে যাবে, এরকম। আবার এটা যদি ভাইস ভার্সা ধরা হয়, তাহলে সেম উল্টায় দাও, সব বেড়ে যাবে। এই জন্য কখনো কখনো তোমার লো বিপিতে এই তোমার ভলিউম এক্সপেন্ডার হিসেবে অ্যালবুমিন ব্যবহার করা হয়। হ্যাঁ, বডির হয় তোমার নর্মাল স্যালাইন দেয়, দিয়ে ভলিউম বাড়ায় দেয়, অথবা তোমার অ্যালবুমিন পুশ করলে তোমার ভেসেলের ভিতরে এই ধরে রাখে, পানিটা ধরে রাখতে পারে বডি। হ্যাঁ, ঠিক একই কারণে সিরোটিক পেশেন্টদের ক্ষেত্রেও এক্সট্রা যে ফোলা ফোলা ভাব, এটা কমানোর জন্য আর্টিফিশিয়ালি অ্যালবুমিন দিয়ে পেশেন্টের ফোলা ভাবটাকেও কমিয়ে আনা। ঠিক আছে। আহ, এরপরে আসি হলো আরো কিছু প্লাজমা প্রোটিন আছে, লাইক গ্লোবুলিন। এর ভিতরে আছে আবার আলফা, বিটা, গামা। এগুলা আলফা কি করে? হেল্পস হেল্প হেল্প উইথ ট্রান্সপোর্ট অফ স্টেরয়েডস, লিপিড এন্ড বিলিরুবিন। তারপরে আসি হলো যে বিটা কি করে হেল্প ট্রান্সপোর্ট অফ আয়রন এন্ড কপার। গামা রোল ইন দি ইমিউন সিস্টেম, ইয়েস। গামার যেই ইয়েটা আছে, তোমার প্রোটিন গুলো আছে, এগুলা তোমার আমাদের ইমিউনিটি রেসপন্সের ক্ষেত্রে খুবই কাজে লাগে। বিশেষ করে আমরা এই যে শীতে কি বলে, প্রায় হাঁচি দেই, কাশি দেই, অ্যালার্জি জনিত যে কাশিগুলো, হ্যাঁ, অ্যালার্জি জনিত যে কাশিগুলো হয় স্পেসিফিক্যালি, তার শীতের সময় প্রচুর মানে অ্যালার্জি জনিত কাশি হয়। গরম, এখন ইদানিং আমরা দেখতেছি গরমের সময় হচ্ছে ধুলাবালি বেশি থাকলে তাদের ক্ষেত্রে আইজিই পরিমাণটা বেড়ে যায়। হ্যাঁ, আইজিই দেখবা, আননোন
ফিভারের কারণে আননোন ফিভারে আইজি টেস্ট করা হয়, খেয়াল করুন নেক্সট। আননোন ফিভার থাকলেও আইজি টেস্ট করা হয়, কারণ এই অ্যান্টিহিস্টামিন প্রচুর রিলিজ হয়, সরি হিস্টামিন প্রচুর রিলিজ হয়, যার ফলেও তোমার এই বডির আইজিই বেড়ে যায়। হ্যাঁ, আচ্ছা, এই এরকম গামা গ্লোবুলিনস বা এই আমরা প্রায় দেখি হসপিটালে এই টেস্টগুলো দেয়, আইজিই, আইজিএ, এগুলো টেস্ট করা হয়। হ্যাঁ, এরকম ৫টা গ্লোবুলিন আছে। এটাকে সংক্ষেপে গ্যামেট বলে, গ্যামেট। জি ফর আইজিজি, আইজিএ, আইজিএম, আইজিই এবং আইজিডি। এটাকে সংক্ষেপে গেমেট বলা হয়। ঠিক আছে? তো এক এই টোটাল এখানে যে কয়টা তোমার সিরাম গ্লোবুলিন আছে, এর ভিতরে একমাত্র ন্যাচারালি আমরা পাই হলো মায়ের থেকে আইজিএম, মাদার। ঠিক আছে? তো একটু দেখি ইমিউনোগ্লোবুলিনস, সরি আইজিএ ভুল বলছি, আইজিএ কি ব্যাপার, এটা ভুল বললাম, আইজিএম থেকে বলছি। আচ্ছা, আইজিএ মায়ের বুকের দুধ থেকে আমরা আইজিএ পাই, এটা ইম্পর্টেন্ট, আসেও কোশ্চেনে পাইছি আমি। আর থ্রু প্লাসেন্টা থেকে পাই হলো আইজিজি। আর অ্যালার্জিক বা অ্যানাফাইল্যাক্সিস, অনেক সময় পেশেন্টের অ্যানাফাইল্যাক্সিস হয় ওষুধের কারণে বা অ্যালার্জির কারণ হয়, হাঁচি ধুলাবালির কারণে, এগুলাতে যে গা চুলকায় না আমাদের, এটা এটা হয় হলো আইজিই। কারো যদি আইজিই বেশি থাকে দেখবে তাদের ঠান্ডা কাশি সারা বছর লেগেই থাকে। আইজিই এই জন্য আলাদাভাবে তোমার ওই কি বলে, অনেক বেশি থাকলে অনেকের এই এপিনেফ্রিন রাখতে হয় সবসময়। তারপরে রেডিও অ্যালার্জো কি সরবেন্ট টেস্ট অ্যালার্জি। আচ্ছা, আইজি যাদের বেশি তাদের কিন্তু আবার এই আইজি এর উপরে আবার টেস্টও করা হয়, যাক এটার দরকার নেই, তবে এই তিনটা জিনিস মাথায় রাখতে হবে। ভাইয়া ডেঙ্গুতে কি কি আইজি বাড়ে? ডেঙ্গু হ্যাঁ, ডেঙ্গুতে, দাঁড়াও, ডেঙ্গুতে আইজি টেস্ট আননাউন করে। ফিভার থাকলে ডাক্তাররা দেখছি ডেঙ্গু টেস্ট দিতে বলে। এটাই তো বললাম, আইজিই, ওইখানে আইজিই টেস্ট করা হয়, ইয়েস। আননোন ফিভার থাকলে, এটা আমিও খেয়াল করছি, আমার কাজিনেরও আছে, ও দেশের বাইরে হয়েছে, কাজিনের মেয়ে আর কি। কোনো পরীক্ষাতেই ওর কিছু ধরা পড়তেছে না, কিন্তু জ্বর কমে না, 103, 104, লাস্টে এক ডক্টর আইজিই দিছে, পরে দেখে যে তোমার এই আইজিই 1200 কত জানি, 1204, এটা থাকার কথা মনে হয় 90 এর নিচে, না জানি 100, এটা যেটা আমার মনে নেই এক্স্যাক্টলি, ওরটা প্রায় 1000 বেশি ছিল, যতটুকু আমার মনে পড়ে। পরে লাস্টে ওরে ওই তোমার ইয়ে দিছে, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিছে, মন্টেলুকাস দিয়ে, তারপরে ওর ওর ট্রিটমেন্ট করতে হয়েছে। বুঝছো? তো আমাদের এখান থেকে মূলত ৩টা জিনিস জানা বেশি জরুরি। আইজিই রেসপন্সিবল ফর অ্যালার্জি, আমরা যে গাটা চুলকায় না, এটা অ্যালার্জির কারণে, এটাতে আইজিই বাড়তি থাকে, এবং অ্যানাফাইল্যাক্সিস সেম একই। আর প্লাসেন্টা থেকে আমরা যেটা পাই সেটা হলো আইজিজি, আর ব্রেস্ট মিল্ক থেকে পাই হলো আইজিএ। ঠিক আছে? এরপরেও আমাদের প্লাজমার আরো কিছু কাজ আছে, সেটা হলো ফিব্রিনোজেন এবং প্রোথ্রম্বিন। ফিব্রিনোজেন এবং প্রোথ্রম্বিন এটা হলো ক্লটিং ফ্যাক্টর, মনে রাখতে হবে। হ্যাঁ, ফিব্রিনোজেন এবং প্রোথ্রম্বিন এগুলো কিন্তু আমাদের লিভারে থাকে। হ্যাঁ, সোর্স কিন্তু লিভার। ঠিক আছে? এটা আমাদের আম ব্লাড ক্লটিং এ সাহায্য করে। ঠিক আছে? এই প্রোথ্রম্বিন এবং ফিব্রিনোজেন বোথ কিন্তু ক্লটিং ফ্যাক্টর। তারপরে আসি হলো ব্লাড সেলস, মানে আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটেলেট, এগুলা বেসিক পড়াশোনা আমাদের নার্সিং। আহ প্রথমে আসি হলো নর্মাল আরবিসিটা জানি 4.2 থেকে 5 এটা কোশ্চেন ব্যাংক টু কোশ্চেন ব্যাংক ডিফার করতে পারে, একটু খেয়াল, এটা ফ্লেক্সিবল, বি ফ্লেক্সিবল। হ্যাঁ, থাকে হলো বাইকনকেভ নো নিউক্লিয়াস মেইনলি ফর্মড অফ হিমোগ্লোবিন। এই আরবিসি সাধারণত তোমার হিমোগ্লোবিন ক্যারি করে, এটা তো বললাম একটু আগে, অ্যাসিস্ট উইথ ট্রান্সপোর্ট অফ অক্সিজেন, এই যে এটাও বলছি। হিমোগ্লোবিন ফর্মড অফ হিম অ্যান্ড গ্লোবিন, ইয়েস। হিম একটা পার্ট, গ্লোবিন একটা পার্ট। গ্লোবিনটা হলো হিমোগ্লোবিনের প্রোটিন পার্ট, গ্লোবিন। আর হিমটা হলো আম, কি বলে, হিমটা হলো যে তোমার অক্সিজেন ক্যারি করে। হ্যাঁ, এই অংশটা। আর গ্লোবিন হলো প্রোটিন, প্রোটিন ভেসে থাকে, আর হিম অংশের সাথে অক্সিজেন আটকে থাকে, এইভাবে। নর্মাল হিমোগ্লোবিন 14 থেকে 18,
এটা হলো মেল আর ফিমেলদের ক্ষেত্রে 12 থেকে 14। আহ এইখানে দেখি আর এই যে ব্লাড সেলস আরবিসি তো জানি, ডাব্লিউবিসি এবং প্লাটিলেটস, হ্যাঁ। এটাকে মেডিকেল টার্ম হলো ইরাইথ্রোসাইট, লিউকোসাইট আর থ্রোম্বোসাইট। একটা শর্টকাটের সিস্টেম আছে পেনিয়া, যেমন আমরা থ্রোম্বোসাইটোপেনিয়া বলি না, এই যে থ্রোম্বোসাইটোপেনিয়া, লিউকোপেনিয়া। পেনিয়া মিন্স ডাউন, আর সাইটোসিস মিন্স ইনক্রিজ। কি বলে, এরাইথ্রোসাইটোসিস, এরাইথ্রোপয়েসিস, এরকম আমরা শুনছি, হ্যাঁ। এগুলা হইলো মানে সাইটোসিস মিন্স ইনক্রিজ আর পেনিয়া মিন্স ডিক্রিজ। আর প্যান শব্দের অর্থ হইলো, প্যান শব্দের অর্থ অল, প্যান সাইটোপেনিয়া মিন্স অল দ্য ব্লাড কাউন্ট ড্রপ, মানে অল দ্য ব্লাড সেলস ড্রপ করে। প্যান মিন্স অল, আর পেনিয়া মিন্স কম। তাহলে প্যান সাইটোপেনিয়া মিন্স আর বেশি ডাব্লিউ প্লাটিলেট সবগুলো যদি কম হয় তখন এটাকে বলে প্যান সাইটোপেনিয়া। ঠিক আছে। এরপরে আরবিসির আরো কিছু জিনিস জানার আছে, সেটা একটু আমরা দেখি। এটা 2 পেজে অনেক কিছু আছে। এবার আসলে প্রোডাকশন কিভাবে আরবিসি বা এরাইথ্রোপোয়েসিস মানে যে পদ্ধতিতে আরবিসি তৈরি হয়, এটা একটু জানার দরকার আছে, হ্যাঁ। এরাইথ্রোপোয়েসিস মিন্স ফরমেশন অফ আরবিসি। প্রথমে আসলে স্টেম সেল ইন বোন ম্যারো ডেভেলপস ইন রেটিকুলোসাইট, এটা একটু দেখি। দেখো, এটা হলো ব্লাডের, এটা হলো একটা সেল, হ্যাঁ। কিভাবে আরবিসি তৈরি হয়? আরবিসি তে মানে সরি, মানে কিভাবে সেল তৈরি হয়? এটা হলো স্টিম সেল বা মেইন সেল। মেইন সেল থেকে তোমার প্রথমেই আসে হলো মাইলয়েড স্টিম সেল বা স্টিম সেল, ঠিক আছে। এই স্টিম সেল থেকে, যেটা আমাদের বোন ম্যারোতে থাকে, এই স্টিম সেলস ইন বোন ম্যারো রেটিকুলোসাইট ডেভেলপস ইনটু রেটিকুলোসাইটস। এত পেঁচানো না চাই, আমি একটু সংক্ষেপে বলি, হ্যাঁ। স্টেম সেলস ইন বোন ম্যারো ডেভেলপস ইনটু রেটিকুলোসাইট, মানে আরবিসি, রেটিকুলোসাইট ডেভেলপ ইনটু এরাইথ্রোসাইট। প্রথমে যে এত মানে না, এটা না জানলে যে ইয়ে হয়ে যাবে তা কিন্তু না। রেটিকুলোসাইট ডেভেলপ ইনটু এরিথ্রোসাইট। ও না না, এখানে একটা কাহিনী আছে, এগুলো জানতে হবে। সেটা হলো, আমরা একটু আগে অ্যানিমিয়া শুনছিলাম না, ইয়ে তোকে বললো, বিশেষ করে হেমোলাইটিক অ্যানিমিয়া, এইগুলাতে এরিথ্রোসাইট, রেটিকুলোসাইট, এগুলো একটু বিষয় আছে, হ্যাঁ। প্রথমে ব্লাড সেল, একটা স্টেম সেল, মেইন একটা সেল থাকে, এখান থেকে স্টেম সেল থাকে, এবং স্টেম সেল থেকে মূলত আরবিসি তৈরি হয়, ঠিক আছে। এর ভিতরে আরো কিছু ধাপ আছে, তার ওই ধাপগুলা উম, এখানে নাই। আচ্ছা, স্টিম সেল থেকে আম, কি ব্লাড স্টিম সেল থেকে স্টিম সেল, তারপরে রেড ব্লাড সেল থেকে আবার দুইটা প্রোডাক্ট তৈরি হয়, একটা হলো রেড ব্লাড সেল তো নিজে থাকে, একটা হলো প্লাটিলেট। এর ভিতরে আবার আরেকটা আছে হলো তোমার আহ নাই কেন, এগুলো বললাম না কিছু। আচ্ছা, যাই হোক। তো তারপর এরাইথ্রোপোয়েসিস মিন্স যে প্রক্রিয়ায় তোমার কি বলে, আমরা এর আগে পড়ছিলাম না, রেনিন থেকে এরাইথ্রোপোয়েটিন একটা কি ইয়ে সাবস্টেন্স রিলিজ হয়, যেটা তোমার আম, কি বলে, আরে ওটার হ্যাঁ, নাম ওই যে জানি কি। মেল পেশেন্টদের যে হিমোগ্লোবিন কমে যায়, অ্যানিমিয়া হয়, তখন ইয়েস, কিডনি, অ্যাকিউট কিডনি ডিজিজে এই হ্যাঁ, প্রোটিন সাপ্লাই দিতে পারে না, ইয়েস, ইরাইথ্রোপয়েটিন আলফা। এরাইথ্রোপোয়েটিন আর ডার্ভোপোয়েটিন আলফা আমরা কয়েকদিন আগেই পড়েছিলাম। আচ্ছা, এরাইথ্রোপোয়েসিস মানে, এরাইথ্রোপোয়েসিস হলো যে প্রক্রিয়ার মাধ্যমে কিডনি এই এরাইথ্রোপোয়েটিন, এটা একটা হরমোন যেটা কিডনি থেকে রিলিজ হয়,
এটা এর আগেও বলেছিলাম। এটা বলেছিলাম খুব সম্ভবত কিডনি ডিজিজের ওইখানে। এর আগেও বলেছিলাম, হ্যাঁ? যে প্রক্রিয়ায় কিডনি এই এরাইথ্রোপোয়েটিন হরমোনটা তৈরি করে সেটা হলো এরাইথ্রোপোয়েসিস। তো এরাইথ্রোপোয়েটিন produced by kidney stimulated by hypoxia। আচ্ছা, এরাইথ্রোপোয়েটিন stimulated by kidney কই জানি? produced by kidney stimulated by hypoxia। এখানে এরাইথ্রোপোয়েটিনের বিষয়টা একটু বলতে চাই, সেটা হলো আমাদের যত কিডনি পেশেন্ট আছে তাদের এক প্রকার অ্যানিমিয়া হয়, ঠিক আছে? তাদের অ্যানিমিয়া হয়, ঠিক আছে? এই অ্যানিমিয়া হওয়ার অন্যতম কারণ হলো তাদের এই এরাইথ্রোপোয়েটিন বডিতে উৎপন্ন হয় না, ঠিক আছে? কিডনি পেশেন্টদের এক প্রকার অ্যানিমিয়া হয়। যেই অ্যানিমিয়াটা কেন হয়, সেই অ্যানিমিয়াটা হয় হলো কিডনি যে একটা হরমোন তৈরি করে এই এরাইথ্রোপোয়েটিন, এই এই এরাইথ্রোপোয়েটিন এই হরমোনটা কিডনি তৈরি করতে পারে না। এভরি কিডনি পেশেন্ট নিডস এই এরাইথ্রোপোয়েটিন, কিন্তু কিডনি তখন যখন অ্যাকিউট ইনজুরি বা ক্রনিক ইনজুরিতে এই কিডনিটা পারে না, যার ফলে কি হয় তাদের অ্যানিমিয়া হয়। এবং তাদের এই এই অ্যানিমিয়া দূর করার জন্য এরাইথ্রোপোয়েটিন আলফা আলাদাভাবে, আচ্ছা তোমরা কি খেয়াল করতেছো কেন এই আলাদাভাবে এই এরাইথ্রোপোয়েটিন মানে আরবিসি দেয়া হয়? বলতে পারবা কেউ? একটু ডিপলি চিন্তা করো তো। আমি খালি বলতেছি, কেউ কোনো প্রশ্নও করে না। তো বোন মেরো কিডনি সমস্যা থাকলে বোন মেরোকে সাপ্রেস করে ইরিথ্রোপয়েটিন আলফা তৈরি হয়। তো কিডনি সমস্যা থাকলে তো ইরিথ্রোপয়েটিন আলফা আর তৈরি হইতে পারে না ক্রনিক কিডনি ডিজিজে। হ্যাঁ, তখন কিন্তু এখানে ইরিথ্রোপয়েটিনের অ্যানিমিয়াটা প্রোডাকশন কেন কমে হবে? যায়। অ্যানিমিয়াটা কেন হবে তাহলে? আমরা একটু ইরিথ্রোপয়েটিন আগেই প্রোডাকশন বলছি। কমলে ভাইয়া, এই প্রোডাকশন যে কমে। আরবিসি যে প্রোডাকশনটা মেকিং যে প্রসেসটা এটাই তো করতে পারতেছে না কিডনি, কিডনির কাজ হ্যাঁ, তো এখন এই আরবিসিতে জন্য কি হচ্ছে থাকবে? anemia। অক্সিজেন থাকবে না। আরবিতে অক্সিজেন ক্যারি করে নিয়ে যাবে না, যার ফলেই তো অ্যানিমিয়া হয়। এখন কিডনি নিজেই যদি এই কাজটা করতে না পারে, তাহলে সে আরবিসি কোত্থেকে পাবে? অক্সিজেনই বা কে ক্যারি করবে? এই জন্যই কিন্তু অ্যানিমিয়াটা হয়। কিন্তু এই যখন এই অ্যানিমিয়াটা হয় তখন এরিথ্রোপয়েটিন আলফা, ডার্বোপোয়েটিন আলফা এই ড্রাগগুলা ব্যবহার করা হয়। এখানে এখন আর কখন আমরা, হ্যাঁ বলো, কখন আমরা এই আর এরিথ্রোপয়েটিনটা দিব? যদি এটা কন্ডিশন আছে, যদি হিমোগ্লোবিনের পার্সেন্ট যদি লেস দেন 10 মিলিগ্রাম পার ডেসিলিটার হয়, তবেই 10-এর আমরা, নিচে গেলে দিতে হবে আর 11-র উপরে গেলে বন্ধ করতে হবে। জি, আর ইরিথ্রোপয়েটিন আলফা দিলে হাইপারটেনশনের ঝুঁকি বেশি। এইটা ইয়েস, অ্যাডভার্স ইফেক্ট এবং ইয়েস। স্ট্রোক করে, এমআই করে। এটা তার তো মানে স্বাভাবিক, তার আরবিসি মানে প্রোডাকশন তৌকি যদি বাড়ে, ভলিউম তার বাড়বে। মানে তৌকির সঠিক প্রশ্ন প্র্যাকটিস করতেছে। আর একটা ডিজিজ আছে যেটা আরবিসির প্রোডাকশন বাড়ায়, বলো কি? বলবো? পলিসাইটেমিয়া বেরা। ইয়েস, আরে আছে সিওপিডি, হাই অল্টিটিউড থ্যালাসেমিয়া, ওটা হ্যাঁ, এগুলাতেও। আচ্ছা, এগুলা লেখা আছে, একটু পরে বলবো, হ্যাঁ? তোমরা যারা শুনতেছো এই ইনফরমেশনগুলো লিখে রাখো, কাজে দিবে। এরাইথ্রোপয়েটিন অবশ্যই আমরা কিডনি পেশেন্টকে দিতে পারি। এরা আরবিসি প্রোডাকশন বাড়ায় দেয় টু এরাডিকেট অ্যানিমিয়া। কিন্তু কথা হলো কখন দিব? দেয়ার সিস্টেম হলো যদি লেস দেন 10 মিলিগ্রাম পার ডেসিলিটার থাকে হিমোগ্লোবিন, তবে দিতে পারবো। আদারওয়াইজ 11-ওর বেশি হলে দেওয়া যাবে না। আর এটা একটা সাইড এফেক্ট হলো এই এরিথ্রোপয়েটিন ডাইপোপয়েটিন আলফা, এটা সাইড এফেক্ট হলো অলরেডি তো বলছে এটা হাই বিপি করে, ঠিক আছে? আমি হাই বিপিটা বেশি পাইছি, ঠিক আছে? তারপর আসি হলো এরিথ্রোপয়েটিনের মানে ইয়ে তৈরি হওয়ার জন্য আয়রন প্রয়োজন, মানে আরবিসি প্রোডাকশনের জন্য ভিটামিন বি 12 বি 6 এন্ড বি 9 প্রয়োজন আছে, ঠিক আছে? তো কিছু জিনিস একটু দেখি। আম, ডিকিউ
ইয়ে কি স্ট্যাটাস? দাঁড়াও একটু, আমি যে জিনিসটা বুঝতে চাচ্ছিলাম সেটা কি পাইস, এই যে পাইস। প্রথমে এই যে দেখো, প্রথমে একটা ব্লাড সেলটা থাকে, হ্যাঁ, মানে আরবিসি তে থাকে না, প্রথমে এরকম একটা স্টিম সেল থাকে। স্টিম থেকে সেল থেকে রেটিকুলোসাইট হয়, রেটিকুলোসাইট থেকে মূলত এরিথ্রোসাইট হয়, এইভাবে। আর এগুলা হলো তোমার এএনসি পিএনসি, এগুলোর পরে বলতেছি, এগুলো হলো তোমার ডাব্লিউবিসির পার্ট। বুঝতে ভালো নর্মাল। আর একটা জিনিস আমি বুঝতেছি, পাইতেছি না, কিন্তু বুঝলাম না। আচ্ছা দেখো, এই যে রেটিকুলোসাইট, নরমাল রেটিকুলোসাইট, আচ্ছা এটার দরকার নেই আর। এই যে ইয়েস, রেটিকুলোসাইট কমে যায় উইথ আয়রন ডেফিসিয়েন্সি এন্ড প্লাস্টিক অ্যানিমিয়া। রেটিকুলোসাইট বাড়ে উইথ হেমোলাইটিক অ্যানিমিয়া, পরে পড়বে ওটা, হ্যাঁ। এই যে দেখো, এরিথ্রোপয়েড ইউজ হিমোগ্লোবিন লেস দেন 10 মিলিগ্রাম পার ডেসিলিটার এন্ড নট ওভার 11 মিলিগ্রাম পার ডেসিলিটার। আর এরিথ্রোপয়েটিন আলফা এবং ডার্মাপয়েটিন আলফা দুইটা কি করে? আরবিসি প্রোডাকশন বাড়ায়। আর ডাব্লিউবিসি কে হেল্প করে কোন ধরনের ড্রাগ মনে আছে? ডাব্লিউবিসি বাড়ায় কোন ধরনের ড্রাগ? ক্যান্সারে পড়েছিলাম 3-4 দিন আগের ঘটনা। জি ভাইয়া, ওই যে নিউরোটক্সিক ড্রাগ যেগুলো আছে, এই যে হ্যাঁ, ফিলগ্রিস্টিন, বলো তো। আরেকটা হলো যে ফিলগ্রিস্টিন। ক্যান্সারে পড়ছিলাম, কে বলতে পারবা? ক্যান্সারে পড়েছি কয়েকদিন আগে, আমি বলেও দিছি। বললাম না ভাইয়া, ফিলগ্রিস্টিন, গ্লিস্টিন, হ্যাঁ গ্লিস্টিন, ফিলগ্রিস্টিন। আরেকটা কি জানো, ওই যে কি আরেকটা হচ্ছে পিএফিলগ্রিস্টিন। এই তুমি কথা ফিলগ্রিস্টিন। বলো আগে, হাসবা পরে। শাট আপ। আচ্ছা, আচ্ছা আরেকটা জিনিস জিজ্ঞাসা করি, বলো তো। এই যে তোমার অনেক সময় টিউমার সিনড্রোম হয়, হ্যাঁ। টিউমার সিনড্রোমে এই মেথোট্রেক্সেটের নিউট্রালাইজ করতে বা মেথোট্রেক্সেটের অ্যান্টিডোট হিসেবে কোন ড্রাগটা ব্যবহার করা হয়? এটাও বলেছি, এটা ভেরি ইম্পর্টেন্ট একটা ড্রাগ, এবং আমরা এটাও বলেছিলাম এই মেথোট্রেক্সেট দেওয়ার আগে যেন পেশেন্টের কাছাকাছি থাকে এই ড্রাগটা। ওই যে ইউরিক অ্যাসিড কমাইবার জন্য যে ড্রাগটা দেওয়া হয়। হ্যাঁ বলতে পারো, লিউকোভরিন, হ্যাঁ। হুম। আচ্ছা, তোমরা তার মানে কি অনেকে পড়ে নাই এখনো কেমো ক্যান্সারের ড্রাগ গুলা? ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ। ইয়ে যেটা বলছো, আম, কোন কোন কন্ডিশনে আরবিসি বাড়ে, পলিসাইথেমিয়া কোথায় গেল? হুম, হাই অল্টারনেটিভ ন্যাচারাল ডিউরিং ফিটাল সিওপিডি সিলস ইন থ্যালাসেমিয়া, কি রে? ও, পলিসাইথেমিয়া, এটা হ্যাঁ, আরবিসি যে বেড়ে যায়। আচ্ছা, এই জিনিসটা বোঝা গেছে, এটা এরিথ্রোপয়েটিন যে প্রক্রিয়ায় আরবিসি প্রোডাকশন হয়, হ্যাঁ। এটা কিডনি মূলত হেল্প করে এবং এটা হাইপক্সিয়া স্টিমুলেটেড, মানে হাইপক্সিয়া হলে এই এই জিনিসটা তৈরি হয়। এখন কথা হলো, যাদের কিডনি প্রবলেম থাকে তাদের ক্ষেত্রে তো এটা হয় না, তখন কি হয়? তখন এই আর্টিফিশিয়ালি হয়তো বা এরিথ্রোপয়েটিন আলফা, ডাইপোপ্রিন আলফা, এই ভিটামিন বি হাইজ এগুলো দিয়ে ইয়ে করে দেওয়া হয়, ঠিক আছে। এবার আসি হলো হেমোলাইসিস। যদি যখন তোমার ইয়ে ভেঙে যায়, মানে আরবিসি ভেঙে যায়, আরবিসি লাইফ স্প্যান কত আমরা জানি? 120 দিন। এরপরে এটা কোথায় যায়? ডেস্ট্রয়েড মেইনলি ইন স্প্লিন, মনে আছে? কনজুগেটেড বিলিরুবিন, আনকনজুগেটেড বিলিরুবিন বলছিলাম, মনে আছে? এটা আলাদা একটা ইয়েও দিছিলাম, রিটেন লিখেও দিছিলাম, এটা একটা ছোট ছোট করে। সাধারণত এই আমাদের আরবিসি যখন তৈরি হয়, এটা তৈরি হয় আমাদের 120 দিন বডিতে স্টে করে। তারপরে কি হয়? এটা আমাদের সার্কুলেশনের মাধ্যমে লিভার হয়ে স্প্লিনে গিয়ে স্প্লিনের যে ফিল্টারের ভিতরে আটকে যায়। তখন এটা কি থাকে? আনকনজুগেটেড বিলিরুবিন থাকে, মানে ফ্যাটস, সরি, তখন থাকে হলো, হ্যাঁ আনকনজুগেটেড, তখন এটা ফ্যাট সলিউবল থাকে, ঠিক আছে। আর ফ্যাট সলিউবল হওয়ার কারণে এটা সহজেই সার্কুলেশনের মাধ্যমে কোথায় চলে যায়? আমাদের ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে আমাদের ব্রেনে চলে যায়। তখন আমাদের এই কি বলে কনফিউশন মানে তৈরি হয়। কিন্তু একটা হেলদি লিভার এবং একটা হেলদি কিডনি
সহজেই আনকনজুগেটেড বিলিরুবিনকে কনজুগেটেড বিলিরুবিনে পরিণত করে। আই মিন এক প্রকার এনজাইমের মাধ্যমে এনজাইমটা জানা দরকার নাই। এই আনকনজুগেটেড বিলিরুবিনকে ওয়াটার সলিউবলে পরিণত করে। ওয়াটার সলিউবল পরিণত করে এক প্রকার এনজাইমের মাধ্যমে। যে এনজাইমের নাম কোনো প্রয়োজন নেই দরকার নেই, তো আমি লিখে রাখছিলাম। তো ওই এনজাইমটা কি করে, এটাকে ফ্যাট সলিউবলে তৈরি কনভার্ট না করে ওয়াটার সলিউবলে করে। এই জন্য আমরা ঘামের সাথে ইউরিনের সাথে সহজেই বের হয়ে আসতে পারে। যাই হোক, এটা অনেক কথা, আদার টপিকসের। তো হেমোলাইসিস হলে কি হয়? অ্যাভারেজ লাইফ অফ আরবিসি হলো 120 দিন, ডিস্ট্রয়েড মেইনলি ইন স্প্লিন। ওই যে স্প্লিনে যে আটকে যায়, হ্যাঁ। লিভার হেমোলাইসিস রিলিজ বিলিরুবিন, এ প্রোডাক্ট অফ হিমোগ্লোবিন, মনে আছে বলছিলাম যে আনকনজুগেটেড বিলিরুবিন টু কনজুগেটেড বিলিরুবিন। যাই হোক, আয়রন রিলিজড অফ হিমোগ্লোবিন ট্রান্সপোর্টেড টু ম্যারো বাই ট্রান্সফেরিন ফর নিউ হিমোগ্লোবিন প্রোডাকশন। ইয়েস। এরপরে হলো আমাদের এই এরাইথ্রোপোয়েসিস হওয়ার জন্য, মানে আরবিসি প্রোডাকশনের জন্য, একটু এই যে মাত্র বললাম, আয়রনের প্রয়োজন, ভিটামিন বি9, বি12, বি6 এগুলোর প্রয়োজন। তো আয়রন, এখন হিমোগ্লোবিন যখন ডিস্ট্রয় হয়ে যায়, মারা যায়, বা হিমোগ্লোবিন যখন স্প্লিনে গিয়ে আটকে যায়, সরি আরবিসি যখন স্প্লিনে গিয়ে আটকে যায়, এন্ড আরবিসির সাথে থাকে কি, অ্যালবুমিন থাকে, তারপরে হিমোগ্লোবিন বলছিলাম, হিমোগ্লোবিন লেগে থাকে, হিমোগ্লোবিনের অক্সিজেন ক্যারি করে। এখন আরবিসি মারা গেলে তো তাহলে এই হিমোগ্লোবিনও মারা যায়, মানে হিমোগ্লোবিনও ইনঅ্যাক্টিভেট হয়ে যায়। কিন্তু এই যে আমাদের আরবিসি প্রোডাকশনে যে আয়রন আয়রন ব্যবহৃত হয়, এই আয়রন হিমোগ্লোবিন ট্রান্সপোর্টেড আবার বোন ম্যারোর দিকে ট্রান্সফার করে দেয়। কিভাবে ট্রান্সফার করে? ভায়া ট্রান্সফেরিন নামক এক প্রকার অর্গানিজম আছে, যেটা আমাদের বোন ম্যারোর দিকে এই হিমোগ্লোবিনটাকে আবার ব্যাক করা দেয় এবং নতুন ভাবে হিমোগ্লোবিন প্রোডাকশনে সাহায্য করে। এটা না পড়লেও হবে, এটা না জানলেও হবে এটা। তবে হ্যাঁ, এটা জানা উচিত যে হিমোগ্লোবিনের লাইফ স্প্যান হলো 120 দিন। আর এই কারণেই কিন্তু প্রত্যেক 3 মাস পর পর আহ কি বলে, ডায়াবেটিক চেক, মানে কি, HbA1c টেস্ট করা হয়। এইচবি ওয়ান সি কিন্তু তোমার ইমিডিয়েট কোনো রেজাল্ট দেয় না, এটা গড় রেজাল্ট দেয়। লাস্ট 120 দিনের, লাস্ট 3 মান্থস এর গড় এভারেজ কত ছিল হিমোগ্লোবিন, সরি তার সুগার লেভেল, এটা ইয়ে করা হয়। এটা কারণটা কি? আরবিসি কিন্তু এই হিমোগ্লোবিন তারপরে অ্যালবুমিন এগুলোকে ক্যারি করে, হ্যাঁ। তো এই HbA1c এটাও এক প্রকার প্রোটিন, যেটা আরবিসি ক্যারি করে। এই প্রোটিনের ভিতরে পেশেন্টের ব্লাড সুগার গুলা স্টোর থাকে, এবং এটার উপরে বেস করে একটা এভারেজ গড় করা হয়। তখন HbA1c দ্বারা লাস্ট 3 মান্থস এর ব্লাড সুগার একটা আপডেট পাওয়া যায়। ঠিক আছে। আরবিসি যদি কমে যায়, এটাকে বলা হয় এরাইথ্রোসাইটোপেনিয়া। পেনিয়া মিন্স ডাউন। আরবিসি বেড়ে বেড়ে গেলে এটাকে এরাইথ্রোসাইটোসিস বা পলিসাইথেমিয়া বলা হয়। পলিসাইথেমিয়া অনেকগুলা কারণ থাকতে পারে, অনেক কারণে আরবিসির মাত্রা বেড়ে যেতে পারে। এটা প্রথমেই আসি হলো সিকেল সেল অ্যানিমিয়া। সিকেল সেল অ্যানিমিয়া হলো সাধারণত আরবিসি থাকার কথা হলো গোল বা ওভাল শেপড, কিন্তু যে কন্ডিশনে আরবিসি কই গেল, যে কন্ডিশনে আরবিসি এই যে কন্ডিশনে আরবিসি এরকম চ্যাপ্টা হয়ে যায়, সেটাই হলো সিকেল সেল অ্যানিমিয়া। এটা অটোইমিউন প্রবলেম। এবং এই যে চ্যাপ্টা চ্যাপ্টা হয়ে যায় না, এই যে দেখো একটু সি সি টাইপের, এই যে একটু হালকা কার্ভ, একটু বাঁকা, এগুলা কি করে সার্কুলেশনে কোথাও একসাথে এই 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 শেপ গুলা, এগুলা একটার সাথে একটা পেঁচায়া কোথাও গিয়ে কোন এক ভেসেলের গিয়ে যায়, আটকে যায়, ব্রাঞ্চে গিয়ে আটকে যায়, তখন ওই যে ম্যাসিভ লেভেলের পেইন শুরু হয় এবং কি বলে, ব্লাড সার্কুলেশন অফ হয়ে যায়। এটাকে বলা হয় সিকেল সেল অ্যানিমিয়া। এটা আমরা পড়বো কিভাবে, মতো এই চ্যাপ্টারে আছে। তারপরে থ্যালাসেমিয়া একটা জেনেটিক ডিজিজ, এটাও এই টাইপের, যেখানেও আরবিসির পরিমাণ বেশি থাকে। সায়ানোটিক হার্ট ডিফেক্টস, ওই যে টেট্রালজি অফ ফেলোড, যেটা আর কি, হ্যাঁ। 4টা প্রবলেম একসাথে হয়। তারপরে সিওপিডি, যারা সিওপিডি থাকে তাদের ক্রনিক, মানে তোমার আরবিসি পরিমাণ এমনি বেশি থাকে। অক্সিজেন থাকে না যে ইয়েতে, আরবিসির সাথে। ন্যাচারালি ডিউরিং ফিটাল লাইফ, ইয়েস, কারণ ন্যাচারালি কেন এটা হয়, বাচ্চারা অক্সিজেন সরাসরি মায়ের শরীর থেকে, কারণ বাচ্চার লাং ইনঅ্যাক্টিভ থাকে, এই কারণে অলরেডি বাচ্চার লাং যেহেতু ইনঅ্যাক্টিভ থাকে, এই কারণে
বাচ্চার শরীরে অটোমেটিকলি তোর প্রসেসড যে অক্সিজেন সেটা থাকে এবং এটা বেশি থাকে। তারপরে হাই অল্টিটিউডে অক্সিজেনের পরিমাণ এমনি বাড়তে এই স্লাইডটা একবার 5-7 বার এমনি জাস্ট নর্মালি পড়ে নিও, কাজে দিবে। এই ছিল আরবিসির প্রোডাকশন এবং আরবিসির কাজ। এরপর ছিল ডাব্লিউবিসি। হ্যাঁ, নর্মাল 3800 থেকে 10800, আমি অনেক বইতে পেয়েছি 4000 থেকে 12000। এটা বই টু বই ডিফার করে, একটু দেখে নিও। হ্যাঁ, ইনক্লুড আর ডাব্লিউবিসি আবার মূলত প্রধানত দুই ভাগে ভাগ করে, একটা গ্রানুলোসাইট আর একটা হলো এ গ্রানুলোসাইট। গ্রানুলোসাইট মিন্স দানাদার থাকে। এই যে এই স্লাইডটা দিয়ে তাকাও, এই গ্রানুলোসাইট লিম্ফোসাইট এন্ড মনোসাইট। এই যে দেখো, এই যে দেখো। Yes, সেটা। আহ এইটা না, এটা টিম, আচ্ছা এটাও না। এই যে দেখো, লিম্ফোয়েড স্টেম সেল, লিম্ফোব্লাস্ট বা লিম্ফোসাইট। লিম্ফোসাইট মূলত দুই, একটা হলো এ গ্রানুলোসাইট আর একটা হলো গ্রানুলোসাইট। এটা দেখি, লিম্ফোসাইট, লিম্ফোব্লাস্ট। আচ্ছা দেখেন, তো এবার আসি হলো গ্রানুলোসাইট এবং এ গ্রানুলোসাইট। গ্রানুলোসাইট মিন্স যে সাইটের ভিতরে দানাদার থাকে। এই যে দেখো, এই গ্রানুলোসাইট এটা হলো মানে ডাব্লিউবিসি প্রোডাকশন একটা ধাপ। এই যে দেখো, সবগুলোর ভিতরে দানাদার, এই যে বেসোফিল, ইওসিনোফিল, দানা দানা আছে। হ্যাঁ, এইগুলা হলো তোমার ইয়ের অংশ, ডাব্লিউবিসির অংশ। যে গ্রানুলোসাইট মিন্স দানাদার থাকে। এই যে নিচেই পাবা দেখো, ইওসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল। এই যে ইওসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল। আর এ গ্রানুলোসাইট মিন্স যেগুলোর ভিতরে দানাদার কিছু থাকে না, মানে লাইক নিউট্রোফিল, সরি, এই যে এইগুলো লিম্ফোসাইট, মনোসাইট, এরা হলো মানে কোনো দানা দানা থাকে না। এটা একটু আমরা পড়বো। ইনক্লুড গ্রানুলোসাইট ইনক্লুড ইউসিনোফিল, নিউট্রোফিল, বেসোফিল। এটা আমরা সিবিসি রিপোর্টে খেয়াল করি, তাহলে আমরা নেক্সট টাইম বুঝতে পারবো। এর আগে বলছে ইওসিনোফিল কিন্তু বাড়ে কিসের জন্য। আমরা সিবিসি রিপোর্ট যখন দেখবো অবশ্যই এটা খেয়াল করবো যে যদি সিবিসি রিপোর্টে ইওসিনোফিল বাড়তে থাকে, তবে এটা অ্যালার্জিক রিয়াকশনও বাড়ে। হ্যাঁ, আইজিই ছাড়াও আমরা সিবিসি রিপোর্ট দেখে বলতে পারি তোমার এই পেশেন্টের অ্যালার্জিক রিয়াকশন আছে। হ্যাঁ, ঠিক আছে। ইওসিনোফিল যদি পেশেন্টের কোনো অ্যালার্জিক রিয়াকশন থাকে বা এটাকে কি বলে তোমার অ্যানাফিল্যাক্টিক থাকে, তখন এই ইওসিনোফিলের লেভেল বেড়ে যায়। ঠিক আছে, এরপর আসি হলো বেসোফিল। ইট ইনক্রিজ ইন রেসপন্স টু ইনফ্লামেশন ফ্রম অ্যালার্জির কারণে যদি কোথাও ইনফ্লামেশন হয়, তবে সেটার কারণে বেসোফিল বাড়ে। এরপর আসি হলো নিউট্রোফিল। এটা হলো শর্ট টাইম ফ্যাগোসাইটোসিস। আচ্ছা, নিউট্রোফিল এর আগেও বলেছিলাম, যদি কোনো পেশেন্টের কোনো ইনফেকশন থাকে, তবে ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকলে তবে নিউট্রোফিল বাড়ে। মনে আছে কারো? আশা করি মনে আছে। এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট। দেখো আলাদা হোল করে দিছে। নিউট্রোফিল যদি বাড়ে কোনো পেশেন্টের, নেক্সট টাইম খেয়াল করো, যদি নিউট্রোফিল বাড়ে তবে পেশেন্টের ব্যাকটেরিয়াল ইনফেকশন ইন্ডিকেট করে। এবং একটা জিনিস মনে রাখবা, ডাব্লিউবিসির 70% হলো নিউট্রোফিল। নেক্সট টাইম খেয়াল করো সিবিসি রিপোর্টে, আমাদের বডিতে ডাব্লিউবিসির যে পার্সেন্ট, এর 70%, আই মিন 4000 থেকে 12000 যদি হয় টোটাল নর্মাল, এর ধরো 70%, ধরো 12000-এর ভিতরে 9000-ই ধরো তোমার নিউট্রোফিল। আর নিউট্রোফিলের পরিমাণ যদি সিবিসি রিপোর্টে নিউট্রোফিল বাড়তে থাকে, তবে সেটা ব্যাকটেরিয়াল ইনফেকশন ইন্ডিকেট করে। ঠিক আছে, তো এই নিউট্রোফিল কি করে ম্যাচিওর অ্যান্ড এই নিউট্রোফিল বাড়লে যে ব্যাকটেরিয়াল ইনফেকশন ইন্ডিকেট করে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, অনেকবার কোশ্চেনে পাইছি আমি। কি ম্যাচিওর পলিমরফোনিউক্লিয়ার বা ইমেচিওর অর ইয়াং নিউট্রোফিলস
ব্যান্ড সেলস 3 to 5% টোটাল ডব্লিউবিসি দরকার নেই। ডিক্রিজ, আচ্ছা যদি নিউট্রোফিল কমে যায় তখন কি হয়, বা নিউট্রোপেনিয়া যেটাকে বলা হয়, এই নিউট্রোপেনিয়া যদি হয়, এই ইএনসির একটা বিষয় আছে এখানে, এই জিনিসগুলো বুঝতে হবে। হ্যাঁ, ইএনসি, চলো আমরা এই বাকিগুলো একটু ব্রেকের পরে এসে বোঝাবো। চলো আমরা একটা ব্রেক নিয়ে আসি।